রামকেলিতেই একমাত্র রামকেলির মেলা যখন হয় এখানটায় মাতৃপিণ্ডদান হয় এবং সেটা হয় মহিলাদের দ্বারা, পুরুষদের দ্বারা আচ্ছা। না। এটাও কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে এবং এটার জন্য কিন্তু রামকেলিতে যথেষ্ট ভিড় হয়। সাধারণ ধারণায় আমরা বলি বৈষ্ণবদের মিলন ক্ষেত্র, তাই তো? শুধু কিন্তু এটা বৈষ্ণবদের মিলন ক্ষেত্র নয়, এখানে প্রচুর অঘরী তান্ত্রিকরাও আসেন। আমি বলছি না যে তিনি বিদ্বেষী ছিলেন, কিন্তু কোথাও গিয়ে তো ব্যাপারটা আসছে। ইতিহাস তো বিতর্কিত। রামকেলি এবং আম হচ্ছে পারস্পরিকভাবে মানে একে অপরের পরিপূরক। মানে আম ছাড়া রামকেলি নয়, আবার রামকেলি যেতে গেলে আম না খেলে হবে না। সাধারণ দৃষ্টি থেকে এটাকে আমরা আমরা তো একটা মেলা বলি। মেলা ঘুরতে যাই। হ্যাঁ, মেলা ঘুরতে যাই। হ্যাঁ। এটা কিন্তু শুধু মেলা নয়, আরও এটাকে ডেভেলপ করা যায় যদি প্রশাসন চান যেখানে কিছু হোমস্টে করা। টুরিস্টরা তো আসে, এসে জাস্ট ভিজিট করে চলে যায়, তারা থাকেন হচ্ছে শহরে। প্রায় 600 বছরের জনপদ যেটা এখনো টিকে আছে। ঐতিহ্য বহন করছে। গৌড় ধ্বংস হয়ে গেছে, মহামারীতে গৌড় ভেঙে গেছে, কিন্তু রামকেলি কিন্তু টিম 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 করে আজও টিকে আছে। আষাঢ় পড়েছে, আকাশে মেঘের ঘনঘটা। মালদায় কিন্তু আমের সুমিষ্ট গন্ধে চারদিকে মম করছে। তার সঙ্গেই আর একটা উৎসবের কথা না বললেই নয়, যেটা হচ্ছে রামকেলি উৎসব। ঐতিহ্য প্রাচীন এই উৎসব আমরা দেখে আসছি, শুনে আসছি। এই উৎসব সংক্রান্তই আজ কিছু আলোচনা হবে আমাদের পডকাস্টে। আমাদের অতিথি আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঐতিহাসিক ডক্টর। একটু মিস হয়ে গেল অর্ক, বিশিষ্ট শিক্ষাবিদ ঐতিহাসিক আছি কি নেই জানি না, কিন্তু তোর যে প্রিয় বন্ধু সেটা তুই বলছিস না, তো তো সেটা বল। ঠিক আছে, প্রিয় বন্ধু তো প্রিয় জায়গায়, কিন্তু পডকাস্টেও কিন্তু প্রিয় বন্ধুই। আচ্ছা ঠিক আছে, বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহাসিক এবং প্রিয় বন্ধু ডক্টর শুভদীপ চক্রবর্তী। এর আগে আমাকে আপনারা অন্য প্ল্যাটফর্মে কাজ করতে দেখেছেন। ভিজুয়াল ন্যারেটিভের এই পডকাস্ট স্টুডিওতে আজ প্রথম পডকাস্ট শ্যুট হচ্ছে এবং আজ ফার্স্ট এপিসোড। এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উৎসাহ পেলে এরপরে আরও ভিডিও বানাবো। তাহলে আজকে আমাদের মূল পর্বে ঢোকা যাক। আচ্ছা, আমি তাহলে তুই করেই বলি, যখন বলেই দিলি প্রিয় বন্ধু। শুভদীপ, আমাদের এই ঐতিহ্যবাহী যে রামকেলি মেলা হয় গৌড়ে অবস্থিত, যেটা প্রতি বছরই হয়, প্রচুর দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন, কিন্তু আমরা অনেকেই জানি না এই রামকেলির নামকরণটা কী জন্য হয়েছিল। আসলে নামটা কোথায় থেকে এসছে রামকেলির? দেখ, রামকেলির যে নাম, এই নামে না কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ কোনো বইয়ে, কোনো লেখমালাতে কোথাওই নেই। সবটাই হচ্ছে মানে মুখে চলা ইতিহাস, ওরাল হিস্ট্রি। রাম মানে আমাদের যিনি রামচন্দ্র একবার পুণ্ড দেশে এসেছিলেন এবং সেই সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসে আমের সময়। পুণ্ডদেশ বলতে যে জিওগ্রাফিক্যালি যেটা বোঝানো হয়ে থাকে, বর্তমান মালদা ছিল হচ্ছে অতীতে পুণ্ডবর্ধন ভুক্তির অন্তর্গত। কিছুটা কিছুটা ছিল গৌড় ভুক্তি, কিছুটা ছিল পুণ্ডবর্ধন ভুক্তি। তো তিনি পুণ্ডদেশে আসেন এবং তিনি যখন আসছেন তখন জ্যৈষ্ঠ মাস, এবং রামচন্দ্র আম নিয়ে আম কেলি করেছিলেন। আচ্ছা, যেমন শ্রীকৃষ্ণের জল কেলি, সেরকম রামচন্দ্রের ফল কেলি। আচ্ছা, সেই রামচন্দ্রের যে আম নিয়ে কেলি, সেটা থেকেই নামটা আসছে রামকেলি। কিন্তু আমি আবারও বলবো, এটা কিন্তু ওরাল হিস্ট্রি, মৌখিক ইতিহাস। এর কোনো সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, কোনো রেফারেন্সে বা কোনো বইয়ে কোথাওই তুই কিন্তু পাবি না। রামকেলির যারা স্থানীয় লোক তাদের কাছ থেকে আমার শোনা, এবং তারা এখনো এই ইতিহাসটাই বলে, রামের আম নিয়ে কেলি করার জন্য রামকেলি নামের সূচনা। কিন্তু এই কেলি শব্দটার মানে কি, অর্থ? কেলি শব্দের অর্থ মানে অ্যাপ্রোপ্রিয়েট বেঙ্গলি মিনিং যদি বলা যায় আর কি, কেলি মানে হচ্ছে খেলা, প্রমোদ, আমোদ, প্রমোদ বিহার ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে ধর জিনিসটাকে এইভাবে সাজানো যেতে পারে, যখন রামচন্দ্র এখানে আসছেন জ্যৈষ্ঠ মাসে, হ্যাঁ, তিনি হয়তো আম নিয়ে প্রমোদ বিহার করেছেন আচ্ছা, বা আম নিয়ে খেলেছেন। আম নিয়ে খেলেছেন বা হ্যাঁ, মানে তার মানে রামচন্দ্রের সাথে তার যে পরিবার, বা রামচন্দ্রের সাথে আমরা ধরতে পারি রামচন্দ্র এবং সীতার, তাদের দুজনের মধ্যে যে উৎসব। আম উৎসব,
হুম। ঠিক আছে, আম খাওয়া বা আম নিয়ে প্রমোদ আমোদ করা, সেটাই থেকেই কেলি কেলি বা রামকেলি কথাটা আসছে। আচ্ছা শুভদীপ, আমরা তো রামকেলির নামকরণটা শুনলাম, খুব ভালোভাবে ব্যাখ্যা করলি। আমরা একটু এর ইতিহাসটা জানতে চাই, ওই জায়গার মাহাত্ম্য বা ইতিহাস কিভাবে চলে আসছে বছরের পর বছর। দেখ, নামের যে উৎসটা এটা তো পুরোপুরি মৌখিক ইতিহাস, সেটা আমি বললাম, কিন্তু রামকেলির উল্লেখ কিন্তু পাওয়া যায়। বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত রয়েছে, তার যে অন্তঃখণ্ড, সেখানে তিনি বলছেন, গৌড়ের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম, ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম। গৌড়ের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম, ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম। নাম। মানে রামকেলি যে গ্রাম, ঠিক আছে, সেই গ্রামের অবস্থান কিন্তু হচ্ছে গৌড় থেকে ভীষণই কাছে। হুম। বা আমরা এখনো দেখতে পাই যে আমরা যদি গৌড়ে যাই, গৌড় মানে ঘুরতে গেলে আমাদের ঘুরতে কিন্তু গেলে রামকেলির ওপর ওপর দিয়েই দিয়েই যেতে যেতে হয়। হয়। প্রথমে ভেতর রামকেলি দিয়ে পড়ে, হ্যাঁ। তারপর রামকেলি থেকে কিছুটা এগিয়ে গেলে গৌড়। গৌড়। সেই সময় কিন্তু তাই ছিল। গৌড়ের সন্নিকটে সবচাইতে যে বর্ধিষ্ণু জনপদ ছিল, হুম। সেটা ছিল কিন্তু রামকেলি। রামকেলি। এবার ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম, মানে এই গ্রামের যে সমাজ বা এই গ্রামের যে আহ, সংখ্যাগরিষ্ঠ জনগণ যে বসতি, সেটা কিন্তু ছিল ব্রাহ্মণ। মানে এটা কিন্তু আচ্ছা। বেসিক্যালি ব্রাহ্মণ শাসিত গ্রাম ছিল, বা বলা যেতে পারে যে গ্রামের যে জনসংখ্যা বা এই যে বর্ধিষ্ণু জনপদের জনসংখ্যা, সেটা কিন্তু ছিল ব্রাহ্মণ্য শাসিত বা ব্রাহ্মণ্য প্রধান। আচ্ছা। এখন সেই ব্রাহ্মণরা শাক্ত ছিলেন না তথাকথিত বৈষ্ণব ছিলেন, সেটা হয়তো আজকে বলা সম্ভব নয়, কিন্তু গ্রামটা ছিল ব্রাহ্মণ প্রধান একটি গ্রাম, যার অবস্থান ছিল গৌড় নগরী থেকে ভীষণ কাছে। এবার যে সময়ে, মানে যে সময়টা হচ্ছে আজকে আলোচনার বিষয়, চৈতন্যদেব, তো আহ, আমাদের একটু জানতে হবে যে চৈতন্যদেব যখন রামকেলিতে আসছেন, যাকে নিয়ে আজকে রামকেলির মেলার যে মহোৎসব হয়, তার যে কেন্দ্রবিন্দু, যিনি যিনি প্রাণ পুরুষ বা প্রধান পুরুষ, সেই সময় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটটা কিরকম ছিল। পরিকাঠামো ছিল, হ্যাঁ। মানে এটা ধর মানে মুঘল শাসনের কিছুটা আগে, মানে তখনও কিন্তু দিল্লিতে মুঘল শাসনের সূত্রপাত হয়নি। আচ্ছা। দিল্লি কিন্তু তখন তুর্ক আফগান সুলতানদের দখলে দখলে ছিল। দখলে এবং বাংলার শাসকরা কোনো সময় স্বাধীন, কোনো সময় দিল্লির অধীনে থেকে তারা বাংলা শাসন করে আসছেন। আচ্ছা। যে সময়টা আমাদের আজকে আলোচনার বিষয়, সেই সময় কিন্তু গৌড়ে নতুন এক মানে সুলতানি বংশের শাসনের সূচনা হচ্ছে, এবং আচ্ছা। শাসক হচ্ছেন আলাউদ্দিন হুসেন শাহ। বাংলার যতজন সুলতান ছিলেন, মানে গৌড়ে যতজন সুলতান ছিলেন আর কি, তার মধ্যে সবচাইতে সুশাসক, ধর্মপরায়ণ বলা হয় কিন্তু সুলতান হুসেন শাহকে। হুসেন শাহ। তো হুসেন শাহ তো নতুন করে, মানে তার আগে যে যারা, মানে যে বংশ রাজত্ব করে, সেটা হচ্ছে হাবশি আচ্ছা। সুলতানরা। এবং হাবশি বলা হয় সাধারণত, এরা ছিল হচ্ছে সুলতানদের কৃতদাস। আচ্ছা। হাবশি দাস যাদেরকে নেওয়া হতো, এদের কিন্তু অরিজিন হচ্ছে আফ্রিকা। আফ্রিকা থেকে হাবশিদের আনা হতো, তারা প্রহরী বা প্রতিহারী হিসাবে বা সৈন্য হিসাবে সৈন্য হিসাবে। বাংলার সুলতান বা দিল্লির তৎকালীন সুলতানদের সৈন্যবাহিনী তারা কিন্তু কাজ করতেন বা রক্ষক থাকতেন, বা বলতে পারিস বা ব্যক্তিগত বডিগার্ড। হ্যাঁ। অনেক সময় তারা হয়তো উচ্চ পদস্থ কর্মচারীর পদে। মানে তাদের বহাল করা হতো আর কি। হ্যাঁ। তো এই হাবশিরা ইলিয়াস শাহী শাসনের সূচনার পর কিছুদিন বাংলায় হিন্দু শাসন আসে। রাজা গণেশ রাজা গণেশ। রাজা গণেশের শাসনের পর রাজা গণেশের যিনি সন্তান ছিলেন জিত মল্ল, তিনি হচ্ছেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং জালালউদ্দিন নাম নেন। তার পরবর্তীকালেই হচ্ছে হাবশি হিন্দু শাসক থেকে, মানে রাজা গণেশ তো হিন্দু ছিলেন, হিন্দু ছিলেন। তার পুত্র সন্তান জিত মল্ল, যিনি হচ্ছেন জালালউদ্দিন নাম নিচ্ছেন এবং আচ্ছা। তিনি কিন্তু শাসক হচ্ছেন। তারপরেই আসছে হাবশি রুল, হাবশি শাসন। এই হাবশি শাসনের সময় বাংলায় ভীষণ অনাচারের সূত্রপাত হয়। আচ্ছা। মানে রাহাজানি, অত্যাচার, নারী লুণ্ঠন, ঠিক আছে, মানে শোষণের মাত্রা মানে অতিরিক্ত এটা মানে পর্যায়ে বেড়ে যাচ্ছে। মোটামুটি কত সাল নাগাদ? এটা ধর 1401 থেকে 1499 পর্যন্ত এই সময়টায়। তার পরপরই হচ্ছে হুসেন শাহের শাসন
প্রবর্তিত হচ্ছে। হ্যাঁ। তো হুসেন শাহ তো তিনি গৌড়ের তখ্তে বসছেন। এবার যে কোনো সুলতানের প্রথমেই দরকার পড়ে একটা উপযুক্ত পারিষদ বা দরবারি হুম। যারা তার শাসন ক্ষমতাকে পরিচালনা করবে। পরিচালনা করবে। তো সেই সময় তিনি দুজন উৎকল ব্রাহ্মণকে উড়িষ্যা থেকে নিয়ে আসেন। আচ্ছা, এদের নাম হচ্ছে সন্তোষ এবং অমর। আচ্ছা। এবং তাদের এই যে উৎকলী ব্রাহ্মণ বা দুই ভাই, এদের দুজনকে হচ্ছে দুটো উচ্চ পদ, মানে একজনকে রাজস্ব মন্ত্রী এবং একজনকে মানে প্রধানমন্ত্রী, দুটো পোস্ট তিনি অফার করছেন। এবং তিনি যেহেতু মানে এবং এই হুসেন শাহের সময় কিন্তু বাংলার গৌড় সুলতানি বিহার এবং উড়িষ্যা অব্দি উড়িষ্যা- গেছিল, মানে তার বিস্তারটা ঘটছে বাংলা থেকে। বিহার উড়িষ্যা তো বোধহয় একই সঙ্গে ছিল। না, সেটা আরো পরবর্তীকালে, সেটা আচ্ছা। হচ্ছে নবাবী আমলে, কিন্তু গৌড় সুলতানি সেই সময় শুধুমাত্র গৌড়ই ছিল, কিন্তু আচ্ছা। হুসেন শাহের সময় গৌড় সুলতানের বিস্তারটা কিন্তু বিহার থেকে উড়িষ্যা অব্দি যাচ্ছে। হুম। এবং এই অমর এবং সন্তোষ কিন্তু তারই প্রজা ছিলেন, ফলে তিনি তো আচ্ছা। সুলতানের আদেশ তো অমান্য করতে পারবেন না। হ্যাঁ। তো তিনি আসেন গৌড়ে আসেন, তারা দুই ভাই, এবং তারা কিন্তু থাকতেন রামকেলিতেই। যেহেতু দেখ, বৃন্দাবন দাস যে বলছেন যে ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম, হুম। আমি যেটা আগে কিছুক্ষণ আগেই বললাম যে ব্রাহ্মণ প্রধান গ্রাম, তারা রামকেলিতেই থাকতেন এই দুই আচ্ছা। ভাই। আচ্ছা। কিন্তু একটা প্রবলেম ছিল, তারা দুজনে হচ্ছে হিন্দু ব্রাহ্মণ, ঠিক আছে? এবং তারা দুই ভাই হচ্ছে সুলতানের সবচাইতে সর্বোচ্চ পোস্ট হোল্ড করছেন, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, হ্যাঁ। মানে একজন ওয়াজির এবং একজন খাজাঞ্চি। হুম। তো সেক্ষেত্রে হয়তো যদি দিল্লি থেকে কোনো অবজেকশন আসে, সুলতান তাদের নাম চেঞ্জ করে দুটো উপাধি দিলেন, আচ্ছা। দবির খাস আর সাকর মল্লিক। তাদের কিন্তু নাম আর সন্তোষ আর অমর থাকলো না, তাদের নাম হলো দবির খাস এবং সাকর মল্লিক। এই উপাধি নামেই, মানে তাদের যে উপাধি প্রদান করা হলো, তারা কিন্তু সেই উপাধির দ্বারাই পরিচিতি বা খ্যাতি লাভ করলেন। আচ্ছা। এবং এই দুই ভাই কিন্তু ছিলেন মনে প্রাণে বৈষ্ণব। বৈষ্ণব। এরা কিন্তু বৈষ্ণব ছিলেন। এই সময়ে চৈতন্যদেব তিনি কিন্তু উড়িষ্যা থেকে, মানে নীলাচল থেকে তিনি বৃন্দাবনে যাত্রা করেছেন, মানে উড়িষ্যা হয়ে তিনি বৃন্দাবনের দিকে যাবেন। আর এরা মানে এই যে দুই দুই ভাই, ভাই মানে দবির খাস এবং সাকর মল্লিক, মানে সন্তোষ এবং অমর, এরা দুজনেই কিন্তু প্রভুর মানে দর্শন পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন। তারা বারবার প্রভুকে, মানে শ্রী চৈতন্য দেবকে পত্র লেখেন আচ্ছা। যে আপনি এখানে আসুন। এবং তাদের পত্র পাঠ করে প্রভু উপেক্ষা করতে না পেরে তিনি কিন্তু তার রুটটাকে চেঞ্জ করছেন। আচ্ছা। তুই বেসিক্যালি দেখ, উড়িষ্যা থেকে বৃন্দাবন যাওয়ার সময় কিন্তু কোনো সময় গৌড় ওয়েস্ট পড়ে না। বেঙ্গল তো পড়ছেই না। আমরা যদি পুরী থেকে বৃন্দাবন যাই, তার রুট কিন্তু আলাদা। তো উনি কিন্তু রুট চেঞ্জ করে গৌড়ে আসছেন এবং পুরো পেছনের দিকে আসছেন, তারপরে পেছনের দিকে। এবং তার আসার কারণই হচ্ছে কিন্তু সাকর মল্লিক এবং দবির খাস, এদের যে ঘন ঘন পত্র পাঠানো, সেই পত্রকে উপেক্ষা করতে না পারা। তাতে কি হচ্ছে, চৈতন্যদেবের সাথে যে সমস্ত পারিষদরা গেছিলেন নীলাচলে, এবং তারা তো একটা তো দল, একটা তো টিম, তারা সবাই যাচ্ছে নীলাচল থেকে হচ্ছে বৃন্দাবনে। তারা একটু ভাবেন যে প্রভু কি ভুল পথে যাচ্ছেন। আচ্ছা। হ্যাঁ, তো উনি তো এই রুটে, মানে তিনি তার পথ কেন চেঞ্জ করলেন, কেন পাল্টাচ্ছেন? হ্যাঁ। শেষ পর্যন্ত তিনি রামকেলিতে আসেন এবং প্রথমে তার পরিচয়টাকে গোপন রাখা হয়। তিনি কি জেনে শুনেই, মানে ভুল জেনে শুনেও রামকেলিতে এসেছিলেন? আসেন তাদের দুজনের ডাকে। আচ্ছা। এই যে ডাক, তাদের যে অন্তর থেকে ডাকা, ঠিক আছে, তিনি সেটাকে কিন্তু চৈতন্য মহাপ্রভু উপেক্ষা করেননি, পারেননি। তিনি আসেন, প্রায়োরিটি দিচ্ছেন। এবং আসার পর মানে এই দুই ভাতৃদ্বয়, মানে সাকর মল্লিক এবং দবির খাস, তারা ভাবেন যে প্রভুকে তো আমরা আনলাম, কিন্তু শাসক তো হচ্ছে আমাদের যতই প্রজাবৎসল শাসক হোক, তিনি তো ইসলাম ধর্মাবলম্বী। তিনি যদি এখন কোনো আপত্তি না জানান, আমি তো মানে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে তো আমি কিছু বলিনি যে আমি প্রভুকে আনছি। তিনি প্রথমে পরিচয়টা গোপন রেখেছিলেন, কিন্তু পরবর্তীকালে হুসেন শাহ চৈতন্যদেবের পরিচয় পান এবং তিনি ফরমান জারি করেন, যেটাকে সনদ বলছে, মানে বাদশাহী, মানে সুলতানি সনদ, যে এই সাধককে কিন্তু কোনো রকমের মানে তার যে সাধন কর্ম, তার যে উপাসনা, তার যে প্রেয়ার, সেখানে কিন্তু কোনো রকমের বাধা দেওয়া যাবে না। সুলতানি সিপাহীরা
তারা কোনোভাবেই চৈতন্যদেবকে কোনো রকমের বাধা দিতে পারবেন না। এটার মানে এইটাকে তিনি ফরমান হিসাবে জারি করছেন এবং দায়িত্ব দিচ্ছেন তার দুই মন্ত্রীকে, আচ্ছা, শাকর মল্লিক, সেই দুই হ্যাঁ, মন্ত্রীকে। যে প্রভুকে তুমি প্রভুর যাতে থাকা, তার যে মানে তার মানে তিনি যেখানে এসেছেন গৌড়ে, তার যাতে কোনো অসুবিধে না হয়, হসপিটালিটি যে সবটাই তোমরা দেখো। একদম। তো দেখবি রামকেলিতে একটা কদম গাছ আছে যেখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষণ করে রাখা হয়েছে। তো বলা হয় যে চৈতন্যদেব সেই কদম গাছের নিচে কিন্তু কিছুদিন ধ্যান বা উপাসনা 3 দিন করেছিলেন। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এবং তিনি যেহেতু সেখানে বসেছিলেন বলেই তার পায়ের চিহ্নটা ওখানটায় পড়েছিল এবং সেটাকেই হচ্ছে মন্দির আকারে সংরক্ষণ করা হচ্ছে। তো চৈতন্যদেবের কাছে এই দুই ভাই দীক্ষা নেন, পূর্ণাঙ্গ বৈষ্ণব মন্ত্র দীক্ষা নেন এবং দীক্ষার পর তাদের নাম হয় রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। আচ্ছা, সেই নাম। সেই নাম, যে নামটাকে আমরা, এবং এরা কিন্তু চৈতন্যদেবের যে স্বরগোস্বামী রয়েছে বৃন্দাবনের যে স্বরগোসাই 6 জন গোস্বামী, তার মধ্যে কিন্তু রূপ গোস্বামী সনাতন গোস্বামী থাকছেন। এবং তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর তারা বলেন যে তারা মানে রাজকর্ম থেকে ইস্তফা দেবেন এবং তারা প্রভুর সাথে বৃন্দাবনে যাবেন। তো গৌর সুলতান হোসেন শাহ দেখলেন যে এরকম দুই মানে বিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে আমি কোনোভাবেই হাতছাড়া করব না, কারণ এরা চলে যাওয়া মানে আমার সুলতানি পতন। কারণ দেখ যে দুটো মানুষ, দুটো মেইন ফিগার, একজন দেখছেন রাজস্ব, একজন দেখছেন অর্থ। মানে যিনি রাজস্ব দেখেন তিনি অর্থ ব্যাপারটা দেখছেন, থাকছেন, হ্যাঁ। মানে প্রধানমন্ত্রী, মানে ওয়াজির এবং খাজাঞ্চি, মানে ট্রেজারার এবং মিনিস্টার, হ্যাঁ, প্রধানমন্ত্রী। তো তারা চলে যাওয়া মানে তো হোসেন শাহের যে কোনো সময় পতন হতে পারে। একদম। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে হয়তো চৈতন্যদেবকে সম্মান দেওয়ার কারণ হয়তো কতকটা ছিল দবির খাস এবং শাকর মল্লিককে বেঁধে রাখা। আচ্ছা, মানে আমার প্রভু হচ্ছে, আমার গুরু হচ্ছে চৈতন্যদেব, আমি গুরুর সাথে গমন করব। তো আমি থাকতে পারলে, যদি গুরু থাকেন বা গুরুকে রাখা যায় তাহলে ওনারা দুজনও থাকছেন, সেই জন্য প্রায়োরিটিটা আরো বেশি। মানে হয়তো এটা আমরা বলতেই পারি। হ্যাঁ, আমি বলছি না যে তিনি বিদ্বেষী ছিলেন, কিন্তু কোথাও গিয়ে তো ব্যাপারটা আসছে। ইতিহাস তো বিতর্কিত, ইতিহাসকে তো আমরা একতরফা ভাবে ব্যাখ্যা করতে পারি না। তাহলে কি আমরা এভাবে বলতে পারি না যে আজকে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুই ভাইয়ের জন্যই হয়তো চৈতন্যদেবের কে অনেকটা সম্মান দেখাচ্ছেন? কারণ তিনি যখন জানতে পারলেন যে প্রকৃত পরিচয়ে জানলেন, তিনি তো তাকে গ্রেপ্তারও করতে পারতেন, তাকে তো কিন্তু কারাগারে বন্দিও করতে পারতেন। কারণ চৈতন্যদেবের বিরুদ্ধে কিন্তু নবদ্বীপের কাজী গৌর সুলতানের দরবারে একটা ইয়ে করেছিলেন, অবজেকশন জানিয়েছিলেন। তো তিনি তো পরিচয় জানতে পারলে তাকে তো কারারুদ্ধ করতে পারতেন। এটাকে তো আমরা তাহলে আমরা কি এভাবে কি ভাবতে পারি না? আমরা তো ভাবতেই পারি যে আজকে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে ধরে রাখার জন্য তিনি বাধ্য হয়েছিলেন চৈতন্যদেবকে গৌড়ে যথাযথ সম্মান দেখানোর জন্য, সম্মান দেওয়ার জন্য। এবং শুধু সেটাই নয়, বৈষ্ণবদের মধ্যে যে ভাবধারা রয়েছে, মানে যে কোনো জায়গায় বিশেষ কিছু যদি জিনিস করা যায় সেটা কিন্তু বৃন্দাবনের সমতুল্য হতে পারে। যেমন বৃন্দাবনে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং অষ্টসখীর কুণ্ড আছে। তো বৃন্দাবনের সেই যে বাতাবরণ, সেই যে পরিবেশ, সেটাকে গৌড়ে আনার জন্য কিন্তু হোসেন শাহ এখানেও মানে বিভিন্ন রকমের জলাশয় খনন করিয়ে তার নাম দিয়েছিলেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং অষ্টসখীর নামে 8খানা কুণ্ড। তাহলে উনি অনেক প্রজাবৎসল মানে শাসক তো ছিলেনই, কারণ কোন ধর্মকেই তিনি সব ধর্মকে, হ্যাঁ, মানে তিনি ধর্মকে হচ্ছে সম্মান দিয়েছেন, সব ধর্ম সবার কাছে সমান। তো তার যে প্রজাবাৎসল্য, এবং কোথাও গিয়ে তার মন্ত্রী তো তারই প্রজা, এবং তাকে রাখতে গেলে তারা যখন বৃন্দাবনে যেতে চাইছেন, তাহলে যদি আমি রামকেলিকেই বৃন্দাবনের মতো করে সাজাতে পারি তাহলে তারা এখানে থাকবে। বুঝতে পেরেছি। তো এই যে কুণ্ডগুলো, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, অষ্টসখী কুণ্ড, এটা কিন্তু এখনো রামকেলিতে রয়েছে। রামকেলি মন্দিরের পেছন দিকেই বিভিন্ন জায়গায় কিন্তু এই কুণ্ডগুলো আছে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা হচ্ছে রামকেলিতে একটি মন্দির স্থাপন করেন, মদন মোহনজিউ। বর্তমানে আমরা যে রামকেলিতে যে মন্দিরটি দেখতে পাই, রাধা গোবিন্দের মন্দির, ওখানে দেখবি এক জোড়া কৃষ্ণ বিগ্রহ আছে, কোষ্ঠী পাথরের কৃষ্ণ বিগ্রহ এবং অষ্টধাতু রাধারানী। এই যে কোষ্ঠী পাথরের কৃষ্ণ বিগ্রহ এবং রাধারানী, এটাই কিন্তু হচ্ছে রূপ গোস্বামীর পূজিত মদন মোহন। আচ্ছা, এই বিগ্রহ কিন্তু প্রায় 500 বছরের
500 বছর বা রামকেলি এবছর মানে রামকেলির বয়স হচ্ছে এবছর 511 বছর, তাহলে ধরতে পারি যে আমাদের এই বিগ্রহগুলো 511 বছর বা তার থেকেও বেশি তার প্রাচীন। থেকেও বেশি প্রাচীন। বেশি প্রাচীন। তো এটা হচ্ছে রামকেলির ইতিহাস। এবার এই যে চৈতন্যদেব যে এখানে এসেছিলেন, তার আশাকে স্মরণীয় করে রাখার জন্যই রামকেলি মহোৎসব বা রামকেলি মেলা প্রতি বছর শুরু হয়। আচ্ছা। আর এই মেলাতে প্রতি বছর যে শ্রী চৈতন্যদেবকে মনে রাখার জন্য আমরা প্রতি বছর উদযাপন করি, এর পাশাপাশি এই মেলাতে মানে আর কি কি জিনিস হতো, মানে এই মেলাকে কেন্দ্র করে মানে অনেক শোনা গেছে অনেকের মুখে যে এখানটাতে নাকি বিয়ে একটা বিয়ের প্রথাও ছিল। কিভাবে সেই জিনিসটা? হ্যাঁ, মানে এটা তো ধর রামকেলি তো হচ্ছে আমরা সাধারণ ধারণায় আমরা বলি বৈষ্ণবদের মিলন ক্ষেত্র, তাই তো? শুধু কিন্তু এটা বৈষ্ণবদের মিলন ক্ষেত্র নয়, এখানে প্রচুর অঘরী তান্ত্রিকরাও আসেন, যারা তান্ত্রিক, যারা বৈষ্ণব নয়। আচ্ছা। তারা রামকেলি থেকে কিছুদিন থেকে তারা চলে যান কামাখ্যায়। অম্বুবাচী, যখন অম্বুবাচী শুরু হচ্ছে কামাখ্যাতে, তারা এখানে প্রথমে আসেন রামকেলিতে, এবং রামকেলি থেকে তারা চলে যান কামাখ্যায়। ঠিক আছে? তো চৈতন্যদেব বলেছিলেন যে গার্হস্থ্য জীবনে মানে গার্হস্থ্য ধর্ম পালন করে, কারণ তিনি তো মানে গৃহী সন্ন্যাসী ছিলেন, তিনি বিবাহ করেছিলেন এবং তিনি বিবাহের পক্ষপাতেই ছিলেন, যে সবকিছু কৃচ্ছ সাধন করে যে সন্ন্যাস ধর্ম, সেটা কিন্তু তিনি কোনোদিনই বলেননি। তিনি গৃহী সন্ন্যাসী ছিলেন এবং তিনি বলেছিলেন যে মানে গৃহধর্ম পালন করেও মোক্ষ লাভ সম্ভব। ঠিক আছে? তো কোথাও গিয়ে যারা অঘরী তান্ত্রিক, তারা কিন্তু চৈতন্যদেবের সেই বাণীটাকে এখনো অনুসরণ করেন। তারা মনে করেন যে এখানে আসলে মোক্ষ লাভ হবে রামকেলির সময়। আচ্ছা। ঠিক আছে? তো এখানে তারা মোক্ষ লাভের জন্য আসেন এবং রামকেলি থেকে তারা কামাখ্যায় চলে যান বিদ্যা লাভের জন্য। আচ্ছা। না, আমার যে কোশ্চেনটা হ্যাঁ, ছিল। আমি বলছি। হ্যাঁ। তো আম, এবার বৈষ্ণবদের যে এই যে একটা এত বড় মহোৎসব, রামকেলি যে মহোৎসব, সেখানে কিন্তু পরবর্তীকালে একটি প্রথা চালু হয়, বৈষ্ণবদের বিবাহ। যে কোনো গুপ্ত বৃন্দাবন, সেখানে কিন্তু বৈষ্ণবদের গান্ধর্ব মতে বিবাহ করা যায়। আচ্ছা। এখানে যেহেতু হুসেন শাহ গুপ্ত বৃন্দাবন করে দিয়েছিলেন তার 2 মন্ত্রী পারিষদকে রাখার জন্য, পরবর্তীকালে এখানে কিন্তু বৈষ্ণবদের একটা বিবাহের যে মানে পাত্রপক্ষ পাত্রীপক্ষকে পছন্দ করবে তার একটা ব্যবস্থা কিন্তু বা একটা মানে উৎসব কিন্তু এখানে শুরু হয়েছিল, এবং এটা হতো খুব সম্ভবত মন্দিরের পাশে যেখানটায় শ্যামকুণ্ড আছে, শ্যামকুণ্ড উত্তর দিকে একটি চাতাল ছিল। সেই চাতালে বৈষ্ণবীরা অনামিকা মানে দ্যাট ইজ আমাদের কর আঙুল, যেটা করে আঙুল, অনামিকা উঁচু করে পর্দায় আবৃত হয়ে দাঁড়াতেন। আচ্ছা, মানে মুখ দেখা যেত না, তাদের মুখ দেখা যায়, তাদের দেখাই যাবে না, শুধু তাদের হাতটা উঁচু থাকবে, করটা উঁচু থাকবে, অনামিকা উঁচু থাকবে, এবং বৈষ্ণবরা সেই পর্দার পাশে প্রদক্ষিণ করতেন। করতে 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 যার কর পছন্দ হতো তার কর ধরে তাকে পর্দার বাইরে নিয়ে আসতেন এবং তার সাথে গান্ধর্ব মতে বিবাহ হতো। বর্তমানে সেই জিনিসটা আর নেই, বিবাহটা মানে শুনেছি যে বিবাহ এখনো হয়, কিন্তু সেটা কণ্ঠী বদল করে। আর যে সেই বৈষ্ণবরা হচ্ছে ওখানে মানে বৈষ্ণবীরা যে পর্দাবৃতা হয়ে দাঁড়াবেন, সেই ব্যাপারটা এখন আর নেই। হয় না। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং আছে রামকেলিতে, সেটা হচ্ছে দেখবি আমাদের যে পিতৃতান্ত্রিক তো সমাজ, আমাদের পিতৃতান্ত্রিক সমাজে মানে পিতৃপিণ্ডদানের প্রথা রয়েছে, মাতৃপিণ্ডদানের প্রথা কিন্তু কোথাও নেই। রামকেলিতেই একমাত্র, রামকেলির মেলা যখন হয় এখানটায় মাতৃপিণ্ডদান হয়, এবং সেটা হয় মহিলাদের দ্বারা, পুরুষদের দ্বারা না। মহিলারা তাদের মাতৃকুলের পিণ্ডদান করেন। ঠিক আছে? তাদের মানে মাতৃকুল মানে সরি ভুল বললাম, মানে মহিলারা তাদের যে কুল মানে তার যে বাবা মায়ের যে কুল আর কি, তারা মাতৃকুলের পিণ্ডদান করেন এবং সেই পিণ্ডদান তারাই করেন। এটাও কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে এবং এটার জন্য কিন্তু রামকেলিতে যথেষ্ট ভিড় হয়। আমাদের প্রতিবেশী রাজ্য বাংলা মানে বাংলার প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে প্রচুর মহিলা আসে রামকেলিতে পিণ্ডদান করার জন্য। প্রচুর শরণার্থী আসেন শুধুমাত্র এই পিণ্ডদানের জন্য। গোটা ভারতে কিন্তু কোনো জায়গায়, ইভেন আমাদের যে পিণ্ডদানের যে সবচাইতে জায়গাটা প্রসিদ্ধ গয়া, সেখানেও কিন্তু এই সিস্টেম নেই। এটা কিন্তু একমাত্র রামকেলিতে আছে।
এবং এই যে পিণ্ডদান করার পর তার যে আত্মা ভেসে মানে স্বর্গলাভ মোক্ষ লাভ করছে, যেখানে পিণ্ডদান হয় সেখানে একটি পুকুর মতো করা আছে ছোট, এটা জলাশয়ের মতো, সেখানে একটা প্রতীকী নৌকা ভাসানো থাকে, মানে পিণ্ডদানের পর ধরা হয় যে সেই নৌকায় করে সেই আত্মা স্বর্গযাত্রা করছে। এই দিক থেকেও তো রামকেলি গুরুত্বপূর্ণ। তাহলে দেখ, একদিকে যেমন এটা থাকছে বৈষ্ণবদের পীঠস্থান, আরেক দিক থেকে হচ্ছে অঘরীতান্ত্রিকরাও কিন্তু আসছেন, তারা এখানে এসে মোক্ষ লাভ করবেন এবং এখান থেকে যেটা আমি বললাম কামাখ্যায় গিয়ে রামকেলি শেষ হয়, অম্বুবাচী শুরু হয়, কামাখ্যাতে অম্বুবাচী নিয়ে উৎসব শুরু হয়, তারা এখান থেকে চলে যান কামাখ্যায় বিদ্যা বা জ্ঞানার্জনের জন্য, সেখানে গিয়ে তারা সাধনা করেন। পাশাপাশি তো হচ্ছে এখানে মাতৃপিণ্ডদানটাও চলছে। তো সব দিক থেকে কিন্তু রামকেলি গুরুত্বপূর্ণ। মানে আমরা হয়তো খুব সাধারণ দৃষ্টি থেকে এটাকে আমরা তো মেলা ঘুরতে যাই, মেলা ঘুরতে যাই, এটা কিন্তু শুধু মেলা নয়। এই মেলার যে সূচনা সেটা কিন্তু চৈতন্যদেবের যে আশা, তার যে আগমন 1515 সাল, 1515 খ্রিস্টাব্দে তিনি যে আসছেন গৌড়ে, সেই স্মৃতিটাকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু এই মেলার সূচনা। আস্তে আস্তে সেটা মহামিলন ক্ষেত্র হয়েছে, মেলা মানেই মহামিলন ক্ষেত্র, সেখানে সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি যায়। কিন্তু রামকেলি শুরু হওয়ার যে কারণগুলো, তার মধ্যে দুটো কারণ কিন্তু এটা, এক হচ্ছে বৈষ্ণবীদের উপযুক্ত সঙ্গিনী পাওয়া, বিবাহ গান্ধর্ব মতে, দ্বিতীয়ত হচ্ছে পিণ্ডদান। এবং ধর এখানে যেটা তোর হয়ে থাকে, মানে রামকেলি মেলাটা শুরু হয় হচ্ছে জ্যৈষ্ঠের সংক্রান্তিতে এবং 7 দিন মতো চলে, এবং রামকেলি মেলা শেষ হয় অম্বুবাচী শুরু হয়। প্রথম 2-3 দিন থাকে এখানে নাম সংকীর্তন হয়, প্রথম 3 দিন, তারপর যা যা অনুষ্ঠানগুলো হয় সেটা চলতে থাকে একের পরে। রামকেলিতে হচ্ছে আম একটি বিশেষ বস্তু, ঠিক আছে। রামকেলি এবং আম হচ্ছে পারস্পরিকভাবে একে অপরের পরিপূরক, আম ছাড়া রামকেলি নয়, আবার হচ্ছে রামকেলি যেতে গেলে আম না খেলে হবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে রামকেলির ইতিহাস। এবং ধর আমাদের তো মালদাবাসীর কাছে অবশ্যই এটা গর্বের বিষয়। ধর এটা যদি আরো এটাকে ডেভেলপ করা যায়, যদি প্রশাসন চান যেখানে কিছু হোমস্টে করা, টুরিস্টরা তো আসে, এসে জাস্ট ভিজিট করে চলে যায়, তারা থাকেন হচ্ছে শহরে, তারা যদি রামকেলির কাছাকাছি কোনো হোমস্টে থাকে, তার পাশে তো গৌড় আছে দর্শনীয়। হ্যাঁ, রামকেলি হয়ে গৌড় ঘুরে আসা, যদি রামকেলিতে কোনো রকম ভাবে কোনো ভালো ধরনের হোমস্টে হয় আর কি, তাহলে পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্বটা আরো বাড়বে। কারণ একটা প্রায় 600 বছরের জনপদ যেটা এখনো টিকে আছে, ঐতিহ্য বহন করছে, গৌড় ধ্বংস হয়ে গেছে, মহামারীতে গৌড় ভেঙে গেছে, গৌড়ের অস্তিত্ব আর থাকলো না। কারণ গৌড়ের পর আস্তে আস্তে গৌড় থেকে বসতি টাঁড়া, সেখান থেকে রাজমহল, তারপর আমাদের ওল্ড মালদা হয় ইংলিশ বাজারে আসছে। কিন্তু রামকেলি কিন্তু টিম টিম করে আজও টিকে আছে। তার একমাত্র কারণ হচ্ছে রামকেলি মহোৎসব বা রামকেলির মেলা, যার জন্য এই গ্রামটা কিন্তু ধ্বংসস্তূপ হয়ে আজও যায়নি। তো কোনো কিছু ঐতিহ্য বহন করতে গেলে আমার মনে হয় তাহলে মেলাটা খুব প্রয়োজন। হ্যাঁ, মেলা তো অবশ্যই প্রয়োজন। মেলা মানেই তো হচ্ছে একটা লোক সংস্কৃতির মিলন ক্ষেত্র। আজকে ধর আমরা লোক সংস্কৃতি বলতে বুঝি যে কোনো মুখোশের নাচ, ছৌ নাচ, গম্ভীরা বা ফোক, কিন্তু ফোকের যে কনসেপ্টটা, ফোকের কনসেপ্ট অনেকটা ওয়াইড, অনেকটা ফাস্ট না। তো মেলা তো হচ্ছে বৃহত্তর অর্থে ফোক, লোক সংস্কৃতি। তাই তো। তোকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য রামকেলি সম্বন্ধে। প্রচুর অজানা তথ্য যেগুলো আমারও জানা ছিল না, আশা করি দর্শকদেরও অনেকের জানা ছিল না, আবার অনেকের জানা থাকতেও পারে। এরকমই যদি আঞ্চলিক ইতিহাস সম্বন্ধে আপনাদের আগ্রহ থাকে, জানার যদি ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি আমার বন্ধু ডক্টর শুভদীপ চক্রবর্তীকে ডাকবো। তাহলে আজকের মতো এখানেই, টাটা।